আবরাজ উঠুন, ছাড়ুন আমায়। আবরাজ শোনে না, সে বেঘোরে ঘুমাচ্ছে। ফিজা আবরাজের কানে কাতুকুতু লাগালো। আবরাজের শরীর কাঁপলো, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যে দেখা গেল না। ফিজা এবার জোরে ধাক্কা দিল। আবরাজ ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার, ঘুম শেষ? আবরাজ, বাইরে দেখুন, সকাল হয়ে যাচ্ছে, গোসল দেওয়ার জন্য বাইরে যেতে হবে এখন। মেহেরিন ওই রুমে ঘুমাচ্ছে। আবরাজ বিছানার ডান পাশের জানলায় বাইরে তাকায়। অন্ধকার এখনো। ফিজাদের এই রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম নেই। আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসলো। আবরাজ জিজ্ঞাসা করলো, আজান হয়েছে? না, হয়ে যাবে। ফিজা বলতে বলতে আবরাজের হাতের তলা থেকে শার্টটা বের করলো টেনে। কম্পিউটারের নিচ থেকেই শার্টটা পরে নিল। আবরাজ উদম শরীরে, শুধু প্যান্ট পরে। সে গিয়ে দরজা খুলে এলো আগে, তারপর এসে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো। ফিজা অবশ্য না করলো, তবে আবরাজ শুনল না। কলপারে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতি ভরে দিল। এরপর বলল, আমি তোমার ড্রেস নিয়ে আসছি, লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কেউ কাউকে দেখার জো নেই। ফিজা আবরাজের চোখের ওপর তাও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়েল আছে না, দুইজন একসাথে করে নেব, আম্মু উঠে যাবে একটু পর। আবরাজ বউয়ের আবদার ফেলে দিল না। বউ যে তার থেকেও বেশি বেহায়া হচ্ছে, এটাই তার প্রমাণ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো। পারে না সে কিছু। ফিজা গম্ভীর। আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল। ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়ল। কিভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মেধা খুব ভালো, সেই জন্য আগে পড়ায়। তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়ল। ভোরে আবরাজ আবার শুয়ে পড়ল। ফিজা আবরাজের কাছে এসে মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই না। মানে আম্মু একা তো, বুয়া সকাল 8টার সময় আসবে। আবরাজ চিত হয়ে শুয়ে আছে। বউয়ের একটা হাত টেনে নিজের বুকের ওপর রাখলো। মোলায়েম স্বরে জিজ্ঞাসা করলো, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসে পড়ল। পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসেছে এটা। আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল, তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বার কয়েক হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। দরজার কাছে গিয়ে বলল, যদি ফুলে যায় বউ? ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল, তবে আবরাজ বেশ সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন, নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লাগছে তো। আবরাজ ঘুরে ফিরে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো, আর আম্মুকে সাহায্য করতে চলো, নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করে বলল। ফিজার সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বিড়বিড় করে আওড়ালো, অসভ্য পুরুষ। মহিতা বেগম চুলার প্যানে কোন এক পিঠা ভাজছেন। ফিজা দেখলো আরো অনেকগুলো বাকি বানানো, ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখলো আরো কয়েক পদের পিঠার ময়দা মেখে নিয়েছে। ফিজা বলল, আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে দাও সাথে, আমি চুলার কাছে থাকবো। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মহিতা বেগম অবাক হয়েছে, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িঘড়ি করে বলল, আল্লাহ রে, কাউকে কিচ্ছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা তুই যা, জামাইকে নিয়ে রুমে যা, আমি দুটোকে এখানে 1 মিনিটও আর দেখলে খুব খারাপ হবে। ফিজা মায়ের কথা পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল, তখন রান্নাঘরে উপস্থিত হলো মেহেরিন, ওর পেছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে বেরিয়ে গেল। পেছন পেছন ফিজাও বেরিয়ে এলো। মহিতা বেগম স্বস্তি নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা, জামাই শ্বশুরবাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসেছে। মহিতা বেগম জিব্বা কাটলেন, তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন। মেহেরিনকেও কাজ করতে দিলেন না তিনি, ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহেরিন থতমত খেলো, আজব, তারও কি জামাই আছে নাকি, যে বউ কাজ করতে গেলে পেছন পেছন জামাইও রান্নাঘরে চলে যাবে? ফিজা রুমে এসে উবুর হয়ে শুয়ে পড়ল। পেটে 2 হাতে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বউয়ের এমনতর অবস্থা দেখে ঘাবড়ে গেল। দরজাটা বন্ধ করে এসে বউয়ের কাছে বসলো। বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান, শরীর খারাপ লাগছে? পেটে পেন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনালো। আবরাজ চট করে উঠে বসলো। পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না। আবরাজ জোর করে তুলে বসালো। পুরো 1 গ্লাস পানি খেতেই খালি পেটে গুলিয়ে এলো। জানালার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ জগ থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুয়ে শাশুড়ির কাছে গিয়ে বলে খাবার নিয়ে এলো। ফিজা তাজ্জব বনে গেল, অবাক হয়ে শুধালো, আপনার লজ্জা লাগেনি কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ আর আমি লজ্জা পাবো? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল। ঠান্ডা ভাত গরম করে দিয়েছে মহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে, তিনি অন্য খাবার দিলেও আবরাজ আনেনি। সকাল সকাল ভাজা পোড়া খেয়ে বউ আবার তার গ্যাসের সমস্যায় ভোগে, আবরাজ সেটা চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে। এই মানুষটা তার এতটাই যত্ন করে, তার কেয়ার কিংবা হাবভাব বলে না এতটা বছর সে বউকে অবহেলায় অনাদরে রেখেছে। কেউ দেখলে বিশ্বাসও করবে না।
দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি ঝকঝকা চকচকা পরিষ্কার। বাহারি রান্নার ঘ্রাণে মেহেরিন রুম থেকে বেরিয়ে এসে থ মেরে বসে রইল। কত শত আয়োজন, ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহেরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খোঁজে। তখন ফিজা হন্তদন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানি শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ। বাইরের মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল। মেহেরিন মাত্র গোসল শেষ করে এসেছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল, এগুলো পরে আয়। কিন্তু আপু, এগুলো তোকে দেখতে এসছে ছেলেপক্ষ, তোর দুলাভাই এনেছে পাত্র। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ঝড় বইতে লাগলো। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তা ফিকে হয়ে গেল। মেহেরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা, ভাগ্যে যা আছে তাই হবে। পাত্রের বাবা হিসাবে মিলন খানকে দেখে মেহেরিনের ভুরু কুঁচকে আসে। বাইরের কোনো লোক নেই, সব মুখ পরিচিত। মেহেরিন চুপটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায়। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হলো। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহেরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হলো না। ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে। তিনি বলল, আব্রাহাম আর মেহেরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিলে ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতেই যাচ্ছিল, তবে মিলন খানও সায় দিল বিধায় কিছু বলতে পারল না। ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি। সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের সাথে কথা বলতে দেওয়ার জন্য। বাইরের উঠোনের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহেরিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরিন প্রথমে জিজ্ঞাসা করলো, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসলো। এমনি এমনি কোনো কিছু হয় নাকি? সবকিছুর পেছনে একটা কারণ থাকে, আব্রাহাম বলল। সবকিছু জানতে হয় না, কিছু কথা না জানাই ভালো। বলেই থামলো। মেহেরিন বুঝলো আব্রাহাম বলবে না, তাই এ ব্যাপারে কথা বাড়ানো ঠিক হবে না। চুপচাপ স্বাভাবিক মেহেরিন এরপর আবারও চুপ হয়ে রইল। পরনে জাম কালারের শাড়ির আঁচলটা মাথায় টানা, চুলগুলো খোপা বাঁধা। কিছু এলোমেলো চুল ঘোমটার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আছে। নাদুস নদুস শরীরে শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকাই জিজ্ঞাসা করলো, বিয়ে করবে আজ? তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমি সামলে নেব। মেহেরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইয়াকে বলো আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। সাব্বির ফেল করে তাকিয়ে থাকে। আজই বিয়ে? এটা কেমন কথা? মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল? ইন্টারেস্টিং। সাব্বির কিছু বলবে তার আগেই পেছন থেকে আবরাজ রাশভারী কণ্ঠে বলে উঠল, এত তারা কিসের? মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহেরিন গুটি গুটি পায়ে বাড়ির ভেতর চলে গেল। মেহেরিন যাওয়া মাত্র আব্রাহাম বলল, না, কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। আবরাজ, তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকালো। বেচারার বিয়ের জন্য এক পায়ে রাজি। আজই হোক, এটাই তার কথা। আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু বিয়েটা আজ পড়িয়ে দাও। মেহেরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা। হ্যাঁ, কিন্তু মেহেরিনের মায়ের বিষয়টাও তো বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল। আবরাজ বুঝতে পারে বাবা তার কোন কথাটা বলতে চাইছে, তাই নিজেই খোলামেলা করে কথা বলল। আব্বু, আমি বুঝতে পারছি তুমি কোন কথাটা বলতে চাইছো। আমি চাইবো বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমিও সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বললেন। আবরাজ বাবাকে আশ্বস্ত করে বলল, আমি ফিজার সাথে কথা বলবো, বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, আবরাজ এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে, তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেলো। ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলে, একটু লজ্জা কর, বিয়ে করতে এসছিস তো। সাথে সাথে আব্রাহামের মুখ চুপসে গেল। এর মধ্যে ফিজা এসে কথাটা শুনলো। আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকালো। মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্যকে উপদেশ দিয়েন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজার মুখটা শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, শরীর ভালো তো তোমার? এমন দেখাচ্ছে কেন? খাবার খাওনি? না আম্মু, খেয়েছি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো। ফিজা মৃদু হেসে বলল। আবরাজ বউয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবার বলল, তবুও আচ্ছা, বিয়েটা আজ হলে কি খুব বেশি ঝামেলা হবে আম্মু? আবরাজ এসে ফিজার পাশে দাঁড়ালো। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না, আমরা সব সামলে নেব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবে টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল।
আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাব্বিরের সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মহিতা বেগম রান্নাঘরে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ ওনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মহিতা বেগম সব ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। আবরাজ মহিতা বেগমকে বলে, আম্মু বিয়েটা আজ পড়িয়ে রাখি। ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি, আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় ভাষায় বলে। মহিতা বেগম মলিন হেসে বলল, দেখো বাবা, যা ভালো বোঝো, আমি আর কি বলবো। আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখলো। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হচ্ছে বিধায় বেশ শোকে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসলো, বলল, কাজে নিয়ে আসতে বলবো? মেহেরিন এখানে থাকবে আজ? হ্যাঁ, কাজে আনতে বলুন। আবরাজ মুস্কি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজে নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা খেয়েছে তারা আর কিচ্ছু খাবে না জানালো। তবুও বেশ জমকালো নাস্তার আয়োজন করলো মহিতা বেগম। মেহেরিন এমনিতেই চুপচাপ স্বভাবের, তার উপর হুট করে বিয়ে, তাও আবার যাকে সে সর্বদাই এড়িয়ে চলতো। কিন্তু কেন চলতো সে নিজেও জানে না। দুপুরে সেই শাড়ি পরে আছে এখনো। মহিতা বেগম নিজের বিয়ের দোপাট্টাটা নিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরিয়ে দিয়ে লিভিং রুমে নিয়ে এলো। আসরের আজানের আগেই বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষজন দিয়ে ভর্তি। এত বড় পরিবার থেকে এমন নিম্ন পরিবারের বিয়ের ব্যাপারটা অনেকে আর চোখে খোঁচাখুচি করে। ফিজার শরীর জ্বলে যায় যেন। বোনকে রুমে ইলা বেগমের কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল, শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। আবরাজকে দেখেই তড়িঘড়ি করে উঠে বসলো। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, নামাজে যাবেন না আপনি? আবরাজ সারা বিকেল বউকে চোখে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিধায় কিছু জিজ্ঞাসা করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি। আবরাজ ফিজার প্রশ্ন এড়িয়ে গেল। নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, তোমার শরীর ভালো? আপনি যান, আমি ঠিক আছি। ফিজা আবরাজকে আশ্বাস দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বউয়ের পাশে এসে আচমকাই মেয়েটাকে জড়িয়ে ধরলো। ধরে আসা গলায় বলল, তুমি ভালো নেই, কি হয়েছে জান, আমাকে বলো না। ফিজা চুপ করে থাকে। আবরাজ বউয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে, ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভেতর দুমড়ে মুচড়ে ঝড় বইতে লাগলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি। ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার আধা ঘন্টা পরই মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরলো। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখলো। অনেক সময় এভাবেই কাটলো। বেশ কিছু সময় ইলা বেগম ফিজাকে ডাকলো। ফিজা আবরাজ দুজনেই বেরিয়ে এলো রুম থেকে। বর বউ বাদে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করলো, রাখতে চাইলো, কিন্তু তিনি থাকলো না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হলো। সময়টা সন্ধ্যার পর। মেহেরিন গিয়ে মায়ের কাছে ঘাপটি মেরে বসে রইল। রান্নাঘরে মায়ের পেছন পেছন ঘুরঘুর করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমক টমক দিয়ে রুমে পাঠালো। মহিতা বেগম ধমক দিয়েও লাভ হয়নি। মেহেরিন গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরলো। সিগারেটের গন্ধে মাথা ঘুরতে লাগলো। দরজাটা বন্ধ করে দিয়ে আব্রাহামের পেছনে গিয়ে দাঁড়ালো। ভীতু মেহেরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হচ্ছে? আর কি করব? আব্রাহামের তেরা প্রশ্ন। মেহেরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে চাচ্ছিল, তখন আবার মিনমিন করে বলল, ওটা ফেলে দিন না, আমার ভালো লাগে না। ফেলে দেব, শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। মেহেরিন অস্পষ্টে বলে, শর্ত? হ্যাঁ, কি বলুন? স্বাভাবিকভাবে জানতে চায় মেহেরিন। মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরল এই সমর্থন যে আব্রাহাম কাজে লাগাবে তা কি সে জানতো? আব্রাহাম মেহেরিনের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলে ফেলে দিব। মেহেরিন চমকালো। আব্রাহামের নিকট নর্মাল হতে পারে এই কথন, কিন্তু মেহেরিন ভীতু সাদাসিধা মেহেরিনের কাছে কঠিন, অস্বাভাবিক, লজ্জার, অস্বস্তিকর। কিছু না বলে মেহেরিন চলে গেল। পড়ার টেবিলে বসে গেল। একটা নোট খুলে সামনে রাখলো। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ফুঁকতে লাগলো। মেহেরিন আর চোখে তাকালো, তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। বউ তার এতটা কেন ভোলাভালা? একটু চালাক চতুর হতে পারত। আব্রাহাম পরক্ষণেই নিজের ভাবনার ওপর অবাক। মেহেরিন চুপচাপ ভীতু স্বভাবের, সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপরও এসব ভাবা নিছক বোকামি বই, আর কিচ্ছু না। এই মেয়েকে তো সে নিজের মতো করে গড়তে পারে। আমি তোমাকে আমার মন মতো তৈরি করে নেব, মিসেস আব্রাহাম খান।